গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ফিজিক্সের উপর থেকে থাকছে 18 নাম্বার ক্লাস। তো 18 নাম্বার ক্লাসে তোমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো মোশন অর্থাৎ গতি। তো মোশনের উপর থেকে আজকে থাকছে 10 নম্বর পার্ট, 10 নম্বর ক্লাস। তো এর আগে অলরেডি আমরা 9টা পার্টের ক্লাস মোশনের উপর থেকে দেখে নিয়েছি। আজকে তোমাদের মোশনের উপর থেকে লাস্ট যে কনসেপ্টটা আছে সেটা আমরা পড়বো এবং মোশন চ্যাপ্টারটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো যদি না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো এর আগের দিনে আমরা মোশনের উপর থেকে দেখেছিলাম ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম দেখেছিলাম, এবং এর আগের দিনে জাস্ট আমরা দেখেছিলাম প্রজেক্টাইল মোশন অর্থাৎ প্রাসের গতি। আজকের ক্লাসে আমরা দেখব সার্কুলার মোশন, এবং এটাই শুধুমাত্র মোশনের উপর থেকে বাকি আছে। তো সার্কুলার মোশনের কনসেপ্টটা আমরা আজকের ক্লাসে ভালোভাবে জানবো, তার উপর থেকে কেমন ধরনের নিউমেরিক্যালস আছে সেগুলো দেখব, অভিকেন্দ্র বল অপকেন্দ্র বল কাকে বলে এগুলো দেখব, দেখে আমরা মোশনের টপিকটা কিন্তু কমপ্লিট করব। তো সবার প্রথমে হেডিং করো সার্কুলার মোশন অর্থাৎ বৃত্তীয় গতি। লেখো সার্কুলার মোশন, যাকে বাংলাতে বলা হয় কি বৃত্তীয় গতি। সার্কুলার মোশন কাকে বলে? বৃত্তাকার পথে যদি কোনো বস্তুর গতি করে তাকে বলবো বৃত্তীয় গতি। সিম্পল ব্যাপার। তো এখানে লিখে রাখো যে সার্কুলার মোশন কি? বৃত্তীয় পথে গতিকে বৃত্তীয় গতি বলে। বৃত্তীয় গতি বলা হয় বা বৃত্তীয় গতি বলে। অর্থাৎ ইংলিশে যারা লিখছো লিখে নিতে পারো মোশন ইন এ সার্কুলার পাথ। অর্থাৎ বৃত্তীয় পথের গতিকেই আমরা বলছি কি সার্কুলার মোশন। কিভাবে বৃত্তীয় পথে গতি হচ্ছে এখানে দেখো এক্সাম্পল হিসাবে, ধরো এটা হলো একটা বৃত্তাকার পথ, যার ব্যাসার্ধ ধরে নাও আর, যার রেডিয়াস ধরে নাও আর। তো ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এখানে ধরো বস্তুটা আছে, তাহলে এই বস্তুর গতি কোন দিকে হচ্ছে? বেগ ভি বেগে চলছে। বস্তুটা যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে তাহলে এখান থেকে অবভিয়াসলি বস্তুটা এরকম জায়গায় আসবে, তখন এর বেগ হবে এই দিকে। এইভাবে কি করছে? বৃত্তাকার পথে বস্তুটা ঘুরপাক খাচ্ছে। বৃত্তাকার পথে কি হচ্ছে? বস্তুটা গতি করছে। কত বেগে? ভি বেগে গতি করছে। তো বৃত্তীয় পথে কোনো বস্তুর গতিকে বা কোনো পিণ্ডের গতিকে বলবো কি সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। ছোটবেলায় আশা করি প্রত্যেকেই তোমরা খেলেছো যে একটা দড়ির মাথায় একটা ছোট একটা পাথরকে বেঁধে আমরা কি ঘোরাই। তো এই ঘোরানোর ফলে পাথরটা ওই একটা রেডিয়াসের চারিদিকে, মানে একটা বৃত্তের পরিধি বরাবর কিন্তু ঘুরপাক খাচ্ছে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের রেসপেক্টে, একটা নির্দিষ্ট রেডিয়াসের রেসপেক্টে। তো সেটাই হলো কি সার্কুলার মোশন। তো এখান থেকে এর উপর থেকে আরো কিছু কিছু ডিটেলসে তোমাদের জিনিস জানতে হবে, যেমন অপকেন্দ্র বল আছে, এর উপরে বল প্রয়োগ হয়, এর গতি আছে, এর উপরে ত্বরণ প্রয়োগ হয়। এদের উপরে যে ফর্মুলা গুলো আছে সেগুলো মুখস্থ করতে হবে, কারণ সেখান থেকে নিউমেরিক্যাল আছে। তার আগে সবার আগে দেখো এখান থেকে যে বৃত্তীয় পথে এই যে গতি করছে, বৃত্তীয় পথে ধরো এটা আর রেডিয়াসের, আচ্ছা রেডিয়াস এখানে দরকার নেই। এখানে দেখো সাপোজ ধরো কোনো একটা বস্তু এ পজিশনে ছিল, এখানে এই পজিশনে ছিল, এবং নির্দিষ্ট কিছু সময় পর বস্তুটা পৌঁছালো বি পজিশনে।
বি পজিশনে বস্তুটা কি করলো, বস্তুটা পৌঁছালো। সময়টা ধরে নাও টি সেকেন্ডে পৌঁছালো, টাইমটা আমি ধরে নিচ্ছি টি সেকেন্ডে পৌঁছালো। তো এর ফলে কি হচ্ছে, এর ফলে তার কেন্দ্রে কিন্তু একটা কোণ তৈরি করছে, ধরে নিচ্ছি কোণ কত, থিটা কোণ তৈরি করছে। তাহলে কি বললাম, ধরো একটা বস্তু এ পজিশন থেকে বি পজিশনে ডিস্টেন্স কভার করলো এবং সেই টাইমটা কত, ধরো টি সেকেন্ডে এই ডিস্টেন্সটা সে কভার করেছে এবং এর ফলে কি হচ্ছে, এর ফলে দুটো ডিস্টেন্সের মাঝখানে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হচ্ছে, সেটাকে আমি ধরে নিলাম থিটা। তো এখানে থিটাকে আমি কি বলবো, থিটা। তো লিখে রাখো থিটা ইকুয়াল টু লিখে রাখো অ্যাঙ্গুলার ডিস্টেন্স, অ্যাঙ্গুলার থিটা ইকুয়াল টু অ্যাঙ্গুলার ডিস্টেন্স, থিটা ইকুয়াল টু কি, অ্যাঙ্গুলার ডিস্টেন্স অর্থাৎ কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব। থিটা ইকুয়াল টু কি, কৌণিক দূরত্ব অর্থাৎ অ্যাঙ্গুলার ডিস্টেন্স। তো এখান থেকে দুটো জিনিস চলে আসছে, একটা হলো কৌণিক দূরত্ব অ্যাঙ্গুলার ডিস্টেন্স, আরেকটা চলে আসছে অ্যাঙ্গুলার ভেলোসিটি কৌণিক বেগ। তো কৌণিক দূরত্ব লেখো, এখানে হেডিং করো কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব অর্থাৎ অ্যাঙ্গুলার ডিস্টেন্স, অ্যাঙ্গুলার ডিস্টেন্স। তো কৌণিক দূরত্বের এখান থেকে কোশ্চেন দেবে, কৌণিক দূরত্ব যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স আমরা পেলাম, ধরলাম কি থিটা, এর এসআই একক কি, এর এসআই ইউনিট কি। তো এর এসআই ইউনিট এখান থেকে লিখে রাখো, এসআই ইউনিট হলো রেডিয়ান। কোণের এসআই ইউনিট কি, রেডিয়ান। তো এটাও তো একটা কোণ, তো এরও এসআই ইউনিট কি হবে, রেডিয়ান, রেডিয়ান, রেডিয়ান হবে অ্যাঙ্গুলার ডিস্টেন্সের এসআই ইউনিট। নেক্সট এখান থেকে দেবে যে কৌণিক দূরত্বের ডাইমেনশন কি, অর্থাৎ মাত্রা, মাত্রা অর্থাৎ ডাইমেনশন, ডাইমেনশন কি হবে। তো রেডিয়ানের মাত্রা আছে না নেই, এটা আমি কিন্তু ইউনিট অ্যান্ড ডাইমেনশনের যে চ্যাপ্টার সেখানে কিন্তু পড়িয়েছি এবং সেখানে যারা ক্লাস দেখে এসছো তারা ভালোভাবে জানো যে রেডিয়ানের কিন্তু কোনো মাত্রা নেই। তো এটা কি, এটা হলো মাত্রাহীন রাশি। তো এখানে লিখে রাখো এর কোনো মাত্রা হয় না, এর কোনো মাত্রা বা ডাইমেনশন হয় না, ডাইমেনশন নেই। তাহলে কৌণিক দূরত্বের কোনো কিন্তু ডাইমেনশন বা মাত্রা নেই। নেক্সট হেডিং করো এখান থেকে কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক, কৌণিক বেগ, কৌণিক বেগ অর্থাৎ অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এতদিন আমরা যে জিনিসগুলো, যে ভেলোসিটি পড়ে এসেছি সেটা কি ছিল, সেটা ছিল রৈখিক বেগ অর্থাৎ লিনিয়ার ভেলোসিটি। অর্থাৎ এখানে আমি ফার্স্ট এক্সাম্পলে যেটা দেখাচ্ছিলাম, এই যে ভি, এই যে বস্তুটা, বস্তুটা যে ভি বেগে যাচ্ছে, এই যে সরল রেখা দিয়ে দেখাচ্ছিলাম, এটা কি, এটা হলো রৈখিক বেগ দেখাচ্ছিলাম। আর কৌণিক বেগ কোনটা, কৌণিক বেগ এই বৃত্তাকার পথে যে কৌণিক মানে কোন অ্যাঙ্গেল তৈরি করতে করতে যে ভেলোসিটিতে সে ভ্রমণ করছে তাকেই বলবো কি, কৌণিক বেগ। এই কৌণিক বেগকে কি দ্বারা ডিনোট করা হয়, একে ওমেগা দ্বারা ডিনোট করা হয়। লিখে রাখো কৌণিক বেগকে একে ওমেগা দ্বারা, ওমেগাকে আমরা এইভাবে লিখি ওমেগা দ্বারা, ওমেগা, আচ্ছা পাশে লিখে রাখো একে কি বলে, ওমেগা, ওমেগা দ্বারা ডিনোট করা হয়, ওমেগা দ্বারা ডিনোট করা হয় অর্থাৎ চিহ্নিত করা হয়, ওমেগা দ্বারা কি করা হয়, চিহ্নিত করা হয়। তাকে, এই কৌণিক বেগকে। ইট ইজ ডিনোটেড বাই, লিখে রাখতে পারো ইংলিশে, ইট ইজ ডিনোটেড বাই, it is denoted by omega, it is denoted by omega। তাহলে কৌণিক বেগের একটা ফর্মুলা আসবে, সেই কৌণিক বেগের ফর্মুলা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এখান থেকে নেক্সট লেখো কৌণিক বেগের ফর্মুলা। তো লেখো কৌণিক বেগ সমান, অর্থাৎ ওমেগা সমান লিখতে পারো, বা কৌণিক বেগ আগে লিখে নাও,
কৌণিক বেগ সমান কৌণিক বেগ, কৌণিক বেগ সমান কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব অর্থাৎ অ্যাঙ্গুলার ডিস্টেন্স, অ্যাঙ্গুলার ডিস্টেন্স বাই কি, বাই হলো টাইম অর্থাৎ সময়, বাই হলো সময় অর্থাৎ কি টাইম। তো কৌণিক বেগ অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান কি হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স বাই টাইম। তো কৌণিক বেগকে আমরা কি দ্বারা ডিনোট করি, এক্ষুনি বললাম ওমেগা দ্বারা। তো কৌণিক বেগ ওমেগা সমান কৌণিক দূরত্ব সমান আমরা কি ধরেছি থিটা। দেখো কৌণিক দূরত্ব সমান আমরা ধরেছি কি থিটা। তো কৌণিক দূরত্বের জায়গায় লেখো থিটা। টাইম কত, সময় কত, সময়কে আমরা লিখি টি দ্বারা ডিনোট করি। তো এখান থেকে ফর্মুলা চলে আসলো ওমেগা সমান থিটা বাই টি। ওমেগা সমান কি, ওমেগা সমান থিটা বাই টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, একটা রিলেশন, মনে রাখবে, এর উপর থেকে কিন্তু এক্সামে কোশ্চেন আসবে। তাহলে কৌণিক দূরত্ব কি, কৌণিক বেগ কি, আশা করি বোঝাতে পেরেছি। কৌণিক বেগ, কৌণিক বেগের এসআই ইউনিট লেখো। আচ্ছা, কৌণিক বেগ হলো কিন্তু একটা সদৃশ্য রাশি। বেগ অর্থাৎ ভেলোসিটি কি হয়, ভেলোসিটি সবসময় কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি হয়। তো নেক্সট পেজে লিখে রাখতে পারো। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখানে এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল ফিজিক্সের ক্লাস। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন ফার্স্টে দেখতে পাচ্ছ পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াসের মেন্স ক্লাস। এই মেন্স ক্লাসটা তোমাদের শুরু হবে 1 ডিসেম্বর থেকে। মেন্সের ক্লাস কিন্তু শুরু হবে সবার প্রথম কিন্তু তোমাদের এই চ্যানেলেই, একমাত্র পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মেন্সের ফ্রি ক্লাস শুরু হবে। মানে কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। এর পাশাপাশি পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রিতে ক্লাস, লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। রেকর্ডেড হিসেবে তোমরা কিন্তু পরবর্তীতে ক্লাসগুলো তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে একটা কথা প্রত্যেককে বলবো, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা তোমাদের কাছে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচ যুক্ত হওয়ার একটাই বেনিফিট, সেখান থেকে তোমরা পেয়ে যাবে ক্লাসের রুটিন, সেখান থেকে পেয়ে যাবে তোমাদের ক্লাসের লিঙ্কগুলো। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন হোয়াটসঅ্যাপ ব্যাচ থেকে পেয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই আমাদের মেসেজ করে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, বারবার বারণ করেছি। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে, বা তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোয়ারিজ থাকে, সেটাও শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই আমাদের মেসেজ করে ইনফর্ম করবে। সেখান থেকে তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে, বা যারা ব্যাচে অ্যাড হতে চাও সেখান থেকে ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস এন্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি আরআরবি এনটিপিসি স্পেশাল যে ম্যাথের ক্লাসটা, সেটাও কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে এই চ্যানেলে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস প্রোভাইড করা হচ্ছে আমাদের নতুন চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে। তো চ্যানেলটা যেহেতু নতুন, তো চ্যানেলের লিংক তোমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে তোমরা নতুন চ্যানেলটা ভিজিট করে নিতে পারবে। এবং প্রত্যেককে বলবো চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিতে, সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। তো আমরা দেখছিলাম এত সময় কি কৌণিক বেগ। তো কৌণিক বেগ কি বলছিলাম এক্ষুনি, কৌণিক বেগ একটা কিন্তু সদৃশ্য রাশি। কৌণিক বেগ হলো সদৃশ রাশি, কৌণিক বেগ হলো কি সদৃশ রাশি, অর্থাৎ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এর মান এবং দিক উভয়ই কিন্তু আছে।
যেহেতু এর এটা ভেক্টর কোয়ান্টিটি, তো এখান থেকে দেখো পরে লেখো এর এসআই ইউনিট কি, কৌণিক বেগের এসআই একক, এসআই ইউনিট অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এর এসআই একক হলো রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড হলো এর এসআই ইউনিট। কৌণিক বেগের মাত্রা অর্থাৎ ডাইমেনশন কি হবে, লেখো কৌণিক বেগের মাত্রা অর্থাৎ ডাইমেনশন, ডাইমেনশন ডাইমেনশন কি হবে, রেডিয়ানের কোনো মাত্রা হয় না, কিন্তু সেকেন্ডের মাত্রা আমরা জানি টি হয়। তো এখান থেকে দেখো m0 l0 t⁻⁻1 m0 l0 t⁻⁻1 হয়ে যাবে এর মাত্রা, অথবা এটাকেই লেখা হয় শুধুমাত্র t⁻⁻1 আকারেই লেখা হয়। মাথায় পাওয়ারে 0 থাকার অর্থ কি, তার ভ্যালু হলো 1। আশা করি এগুলো ম্যাথে তোমরা দেখেছো। তাহলে এখান থেকে আমরা তিনটে জিনিস জানলাম। কৌণিক বেগ হলো সদৃশ রাশি, কৌণিক বেগের এসআই ইউনিট হলো রেডিয়ান পার সেকেন্ড, এবং মাত্রা হলো কি, মাত্রা হলো t⁻⁻1। আর আগে দেখলাম কি কৌণিক বেগের যে ফর্মুলা, কৌণিক বেগ এবং কৌণিক দূরত্ব। তো কৌণিক বেগ সমান কি, কৌণিক দূরত্ব বাই সময়, ওমেগা সমান থিটা বাই টি। এবার এখান থেকে দেখো যে কৌণিক বেগ আর রৈখিক বেগ এর মধ্যেও কিন্তু একটা সম্পর্ক আছে, এর মধ্যেও একটা রিলেশন আছে, তো সেটা দেখবো। তার আগে এখান থেকে দেখো যে কোন একটা বস্তু এখানে আর রেডিয়াসের একটা বৃত্তাকার পথে সে ঘুরছে, এবং তার রৈখিক বেগ যদি ভি হয়, তার লিনিয়ার ভেলোসিটি যদি ভি হয়, তাহলে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে যে সম্পর্ক সেটা এখান থেকে লিখে নাও। তার রৈখিক বেগ সমান, তার রৈখিক বেগ সমান আমরা বলতে পারি রৈখিক বেগ ইকুয়াল টু কৌণিক বেগ ইনটু যে বৃত্তাকার পথে ঘুরছে তার কি, তার ব্যাসার্ধ, তার রেডিয়াস, বৃত্তাকার পথে ঘুরছে তার রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ। অর্থাৎ লিনিয়ার ভেলোসিটি ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু কি, ইনটু হলো রেডিয়াস, ইনটু রেডিয়াস। লিনিয়ার ভেলোসিটি ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু হলো কি, রেডিয়াস। অর্থাৎ রৈখিক বেগকে আমরা ডিনোট করি কি দ্বারা, ভি দ্বারা ডিনোট করি। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা কি দ্বারা ডিনোট করি, ওমেগা দ্বারা ডিনোট করি। আর রেডিয়াসকে আমরা ডিনোট করব ছোট হাতের আর দ্বারা। তো এখান থেকে আরো আরেকটা রিলেশন চলে আসলো, আরো আরেকটা ফর্মুলা চলে আসলো, যে ভি ইকুয়াল টু ওমেগা আর, ভি ইকুয়াল টু কি হলো, ওমেগা আর। রৈখিক বেগ ইকুয়াল টু কৌণিক বেগ ইনটু ব্যাসার্ধ। এবার এখান থেকে তোমরা আরো আরেকটা ফর্মুলা ডিরাইভ করতে পারো। কিভাবে ডিরাইভ করবে, ভি ইকুয়াল টু ওমেগা সমান আমরা জানি কি থিটা বাই টি, তো থিটা বাই টি ইনটু আর। তো এই ফর্মুলাটা কোথা থেকে ডিরাইভ করলাম, আমরা ডিরাইভ করলাম ভি ইকুয়াল টু ওমেগা আর থেকে, কারণ ওমেগার ভ্যালু আমরা এক্ষুনি দেখে এসেছি। ওমেগা সমান কি, কৌণিক দূরত্ব বাই সময়, অর্থাৎ অ্যাঙ্গুলার ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ থিটা বাই টি। তো ওমেগার পরিবর্তে আমি থিটা বাই টি লিখছি ইনটু আর, ভি ইকুয়াল টু থিটা আর বাই কি টি। তো এটাও হলো আরেকটা ফর্মুলা। তো এত সময় আমরা কি দেখলাম, যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে গতি করে, তাহলে বৃত্তাকার পথে গতি করলে কি হচ্ছে, বৃত্তাকার পথে গতি করলে বেগের অর্থাৎ ভেলোসিটি এর কিন্তু অবভিয়াসলি পরিবর্তন হচ্ছে। এছাড়া বৃত্তাকার পথে গতি করলে আরো দুটো জিনিস হয়, একটা এর উপরে ফোর্স কাজ করে, বল কাজ করে, এবং এর উপরে গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণও কিন্তু এর উপরে অ্যাপ্লিকেবল হয়। তো এখানে নেক্সট লেখো, যদি বস্তু
বৃত্তাকার বস্তু যখন বৃত্তাকার পথে বা বৃত্তীয় পথে গতি করে তখন কি কি হয়? বৃত্তাকার পথে গতি করে। তো বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে বা বৃত্তাকার পথে গতি করে তখন কি কি হয়? তো বস্তু যদি বৃত্তাকার পথে গতি করে তখন বেগের পরিবর্তন হয়। তখন কি হয়? বেগের অর্থাৎ ভেলোসিটি এর পরিবর্তন হয়। ভেলোসিটি বেগের পরিবর্তন হয়। বেগের পরিবর্তন হয়। এছাড়া কি হয়? এছাড়া ত্বরণ ত্বরণ কিন্তু থাকে। যখন বৃত্তাকার পথে কোন একটা বস্তু গতি করে তখন কি হয়? ত্বরণ ত্বরণ অ্যাপ্লিকেবল হয়, ত্বরণ থাকে, অর্থাৎ অ্যাক্সিলারেশন অ্যাপ্লিকেবল। অ্যাক্সিলারেশন ইজ অ্যাপ্লিকেবল। তো এখান থেকে ত্বরণের মান কত এক্সামে কোশ্চেন দেবে যে বস্তু বৃত্তাকার পথে এত বেগে গতি করছে, এত সময় বা এত রেডিয়াস বলে দেবে, তাহলে ত্বরণ কত? ত্বরণ কত? তো ফর্মুলাটা লিখে রাখো। ত্বরণকে আমরা ডিনোট করি কি? এ দ্বারা ডিনোট করি। তো এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই কত হবে? ভি স্কোয়ার বাই আর। এ ইকুয়াল টু কি? এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এ ইকুয়াল টু ভি এর স্কোয়ার বাই কি হবে? আর। 3 নম্বর আমরা এখান থেকে পাই যে কোনো বস্তু বৃত্তাকার পথে গতি করলে, কোনো বস্তু বৃত্তাকার পথে যখন গতি করে তখন এখান থেকে আমরা পাই কি? তার উপরে বল কাজ করে, ফোর্স কাজ করে। তো এখানে লিখে রাখো বল বল কাজ করে। এর উপরে কি হয়? বল কাজ করে, অর্থাৎ ফোর্স কি হয়? ফোর্স অ্যাপ্লিকেবল হয়, ফোর্স ওয়ার্ক। লিখে রাখো ফোর্স ওয়ার্ক। কি কি বল কাজ করে সেগুলো নিয়ে ডিটেলসে আমরা আসি। একটা হলো অপকেন্দ্র বল, মানে একটা কেন্দ্রের দিকে একটা বল কাজ করে। আরেকটা বল কাজ করে কি? আরেকটা বল হলো কেন্দ্রের বাইরের দিকে, বিপরীত দিকে আরেকটা বল কাজ করে, যাকে বলবো কেন্দ্রের দিকে যে বলটা কাজ করছে তাকে বলবো অভিকেন্দ্র বল, আর কেন্দ্রের বাইরের দিকে বিপরীত দিকে যে বলটা কাজ করছে তাকে কি বলবো? তাকে বলবো অপকেন্দ্র বল। তো সেগুলো নিয়ে আসবো। তার আগে একটা কোশ্চেন আমরা দেখে নিই। এতগুলো যে ফর্মুলা আমরা দেখলাম তার উপর থেকে একটা কোশ্চেন দেখে নিই। তো লেখো এখানে কোশ্চেন। লেখো যদি কোনো বস্তু যদি কোনো বস্তু 7 মিটার ব্যাসার্ধের 7 মিটার ব্যাসার্ধের বৃত্তীয় পথে 7 মিটার ব্যাসার্ধের বৃত্তীয় পথে 14 মিটার পার সেকেন্ডের রৈখিক বেগে 14 মিটার পার সেকেন্ডের রৈখিক বেগে ঘুরছে বা গতি করে, তাহলে ত্বরণ কত? তাহলে ওর ত্বরণ কত হবে? তাহলে ওর ত্বরণ কত হবে? তাহলে ওর ত্বরণ কত হবে? ইংলিশে যারা কোশ্চেন লিখতে চাও লিখে নিতে পারো। ইফ অ্যান অবজেক্ট মুভস ইন আ সার্কুলার পাথ, if an object moves in a circular path of radius 7 meter with linear velocity 14 meter per second, then what is the acceleration of the object? Then what is the acceleration of the object? আচ্ছা, এখানে আরেকটা কথা এখানে বলে রাখি, এক্সামিনার ইচ্ছা করে এই কোশ্চেনটা যাতে ভুল হয় তার জন্য এখানে কি করতে পারে? এখানে ব্যাসার্ধ না দিয়ে ব্যাস দিয়ে দিতে পারে, অর্থাৎ ডায়ামিটার দিয়ে দিতে পারে। এবং ডায়ামিটার যখন দেবে, আশা করি ম্যাথে তোমরা জানো যে
ব্যাসার্ধ কি হয়, ডায়ামিটারের অর্ধেক হয়। তো ডায়ামিটার দিয়ে দিলে কি করবে, ব্যাসার্ধ বার করে নেবে, 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বার করে নেবে। তো এখানে কি বলে দিয়েছে, এখানে রেডিয়াস বলে দিয়েছে, আর এর ভ্যালু বলে দিয়েছে কত, 7 মিটার বলে দিয়েছে। এখানে বলে দিয়েছে যে লিনিয়ার ভেলোসিটি বলে দিয়েছে। লিনিয়ার ভেলোসিটিকে আমরা ডিনোট করলাম কি দ্বারা, ভি দ্বারা। ভি এর ভ্যালু বলে দিয়েছে কত, 10 মিটার পার সেকেন্ড। অ্যাক্সিলারেশনের ভ্যালু কত সেটা বার করতে বলেছে। তো অ্যাক্সিলারেশনের ফর্মুলা এক্ষুনি দেখে আসলাম, অ্যাক্সিলারেশন সমান রৈখিক বেগের স্কোয়ার ভি এর স্কোয়ার বাই কি, বাই আর। তো এখানে আমরা ভ্যালুটা পুট করব। তো এখানে ভি এর ভ্যালু 10 এর স্কোয়ার, তো 10 ইন্টু 10। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু এখানে 7, তো বাই লিখলাম এখান থেকে, সরি এখানে ভি এর ভ্যালু 14, ভি এর ভ্যালু 14, ভি এর ভ্যালু কত, 14, 14। তো 14 এর স্কোয়ার মানে 14 ইন্টু 14। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হলো এখানে 7। তো এখান থেকে কাটাকুটি যাচ্ছে, 7 এবং 14 কাটলে এখানে 2 হলো, তো 14 দুগুণ কত হবে, 28। অ্যাক্সিলারেশন কি হবে, 28। একক কি জানি আমরা, অ্যাক্সিলারেশনে পড়ে এসেছি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 28 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এই টাইপের কোশ্চেন তোমাদের ফর্মুলা ওপর বেস করে কিন্তু কোশ্চেন দেবে সার্কুলার মোশন থেকে। একটা কথা এখানে বলে রাখি যে তোমাদের মধ্যে অনেকের কমেন্ট দেখছিলাম যে ফর্মুলা এত মুখস্থ করা যাচ্ছে না, কিন্তু মুখস্থ কিভাবে করবো, তো মুখস্থ করার একটাই পদ্ধতি, মানে এটা তো মুখস্থ করতেই হবে কারণ এর উপর থেকে এক্সামে কোশ্চেন দেয়। এবং একটা পদ্ধতি, সব থেকে বেস্ট পদ্ধতি যেটা আমি করতাম যখন স্টুডেন্ট লাইফ ছিল, যে যেটা মুখস্থ হতো না, পড়ার টেবিলের পাশে কি করবে, ছোট ছোট কাগজে লিখে আঠা দিয়ে মেরে রাখবে দেয়ালের গায়ে, এবং প্রত্যেক দিন একবার করে রিভিশন করবে, মানে চোখ বুলিয়ে যাবে। দেখবে কিছুদিন পর তোমাদের প্রত্যেকটা সূত্র কিন্তু মুখস্থ হয়ে যাবে। যে জিনিস, মানে শুধুমাত্র সূত্রের কথা বলছি না বা ফিজিক্সের কথা বলছি না, ম্যাথে হোক বা আদার্স সাবজেক্ট হোক, যে জিনিস মুখস্থ হচ্ছে না, টেবিলের পাশে ছোট নোট আকারে লিখে রাখো এবং একবার করে রিভিশন করো। সকালবেলা পড়তে বসার আগে বা রাত্রে পড়া কমপ্লিট করার পরে শুতে যাওয়ার আগে একবার করে রিভিশন করো, দেখবে কয়েকদিনের মধ্যে জিনিসটা মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে নেক্সট এবার দেখব আমরা কি, আমরা দেখব যে বল কাজ করে, সেই বল দুটো কি কি, দু প্রকার বল কাজ করে। তো বস্তু কি হচ্ছে, কোন একটা সার্কুলার পথে, ধরো আর রেডিয়াসের সার্কুলার একটা পথ, আর রেডিয়াসের সার্কুলার পথ, এতে কি হচ্ছে, বস্তুটা মুভ করছে, বস্তুটা বস্তুটা মুভ করছে, বস্তুটা মুভ করছে, এইভাবে এইভাবে বস্তুটা মুভ করছে। তো বস্তুটা যখন ঘুরছে আর রেডিয়াসের বৃত্তাকার পথে, তখন এর ওপরে একটা বল প্রয়োগ হচ্ছে। সেই বলটা কেন্দ্রের দিকে এইভাবে একটা বল প্রয়োগ হচ্ছে, কেন্দ্রের দিকে এইভাবে একটা কিন্তু বল প্রয়োগ হচ্ছে, সেন্টারের দিকে একটা বল প্রয়োগ হচ্ছে। তো যদি কোনো বস্তু আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ভি রৈখিক বেগে, রৈখিক বেগ কি ছিল, ভি ভেলোসিটি, রৈখিক বেগ, প্রত্যেকটার কিন্তু ভেলোসিটি আছে, ভি রৈখিক বেগ, ভি রৈখিক বেগে সে কি করছে, মুভ করছে, সে ঘুরছে বৃত্তাকার পথে, যাতে করে বস্তুটা বৃত্তীয় পথে থাকতে পারে, তার জন্য এর ওপর একটা বল প্রয়োগ হচ্ছে। এবং সেই বলটা কোন দিকে প্রয়োগ হচ্ছে, বলটি বস্তুকে কেন্দ্রের দিকে, মানে বলটা কেন্দ্রের দিকে প্রয়োগ হচ্ছে, এবং বলটা বস্তুকে কি করছে, কেন্দ্রের দিকে টেনে রাখার চেষ্টা করছে। একে কি বলা হয়, এই বলকে বলা হয় অভিকেন্দ্রীয় বল। এই প্রকার বলকে বলা হয় কি, বলা হয় অভিকেন্দ্রীয় অভিকেন্দ্রীয় বল। কি বলা হয়, অভিকেন্দ্রীয় বল। অর্থাৎ ইংলিশে টার্মটা মনে রাখবে, সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্রীয় বল বলা হয়। এবার
দুটো তিনটে ক্লাস আগে তোমরা রিমাইন্ড করো যে তোমাদের পড়িয়েছিলাম নিউটনের গতিসূত্র, তার মধ্যে পড়িয়েছিলাম নিউটনের তৃতীয় গতিসূত্র। সেখানে কি বলেছিলাম? সেখানে বলেছিলাম যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত কি থাকে? সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত যদি প্রতিক্রিয়া থাকে, তাহলে এই বৃত্তাকার পথে যখন কোনো একটা বস্তু ঘুরছে তার উপরে তো শুধুমাত্র অভিকেন্দ্র বল অ্যাপ্লাই হচ্ছে, মানে একটাই বল অ্যাপ্লাই হচ্ছে, তাহলে প্রতিক্রিয়া বল এর উপরে অ্যাপ্লাই হচ্ছে না। তার মানে নিউটনের তৃতীয় গতিসূত্রকে ওভারল্যাপস করছে, সেটাই তো? না, এটা না, এর উপরে আরো আরেকটা বল প্রয়োগ করছে এবং এর বিপরীতে আরেকটা বল প্রয়োগ হচ্ছে। সেটা কোন দিকে? সেটা কেন্দ্রের বাইরের দিকে। কেন্দ্রের বাইরের দিকে এইভাবে আরেকটি বল কিন্তু এখানে প্রয়োগ হচ্ছে কেন্দ্রের বাইরের দিকে, এবং এই প্রকার বলকে বলা হয় অপকেন্দ্র বল। কি বলা হয়? এই প্রকার বলকে বলা হয় অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স। ইংলিশ টার্মটা মনে রাখবে, সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে বস্তু বৃত্তাকার পথে যখন গতি করছে তখন কত প্রকার বল প্রয়োগ হচ্ছে? দুই প্রকার বল প্রয়োগ হচ্ছে। একটা হলো অভিকেন্দ্রীয় বল সেন্ট্রিপিটাল ফোর্স, আর একটা হলো সেন্ট্রিফিউগাল ফোর্স। এই কারণে বস্তুটা কিন্তু বৃত্তাকার পথে গতি করতে পারছে। যদি একটা বল প্রয়োগ হতো, যে কোনো একটা বল, ধরো সাপোজ অভিকেন্দ্রীয় বল যদি প্রয়োগ হতো এবং অপকেন্দ্র বল যদি না লাগতো, তখন সেন্টার কি করছে, মানে বল, অভিকেন্দ্রীয় বল কি করছে? বস্তুর কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এর ফলে কি হতো? বস্তুটা বৃত্তাকার পথে না ঘুরে বস্তুটি সাথে সাথে মাঝখানের দিকে, মানে কেন্দ্রের দিকে কিন্তু ছুটে আসতো এবং বস্তুর বৃত্তীয় পথে গতি আর থাকতো না। যেহেতু কেন্দ্রের দিকে যাতে ছুটে না আসতে পারে, কেন্দ্র যাকে পুরোপুরি তাকে আকর্ষণ করে টেনে না আনতে পারে, সেই কারণে এর বিপরীতে আরেকটা বল প্রয়োগ হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী। একই পরিমাণ বল কিন্তু বিপরীত দিকে সমান এবং বিপরীত প্রতিক্রিয়ায়, তো তাকে বলছি আমরা অপকেন্দ্র বল। এবং অপকেন্দ্র বল কি করছে? বস্তুটাকে বাইরের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যেহেতু বল দুটো সমান, সেই কারণে বস্তুটা যে পথে ঘুরছিল বৃত্তাকার পথে, সেই পথেই কিন্তু ঘুরতে থাকছে। তো এখান থেকে লিখে রাখতে পারো যে কোনো কোনো বৃত্তীয় পথে, কোনো বৃত্তীয় পথে গতিতে থাকা, বৃত্তীয় পথে গতিতে থাকা বস্তুর ওপর লাগা ওই বল, বস্তুর ওপর লাগা ওই বল যেটি যেটি বস্তুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যেটি বস্তুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে, কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাকে অভিকেন্দ্র বল। তাকে অভিকেন্দ্রীয় বল অর্থাৎ সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স বলে। তাকে কি বলে? তাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্রীয় বল। আর অপকেন্দ্র বলটা লিখে রাখতে পারো, অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স। তো সেন্ট্রিফিউগাল ফোর্স কি বললাম? এমন বল যেটি, এমন বল যেটি বৃত্তীয় পথে গতি করা
বৃত্তীয় পথে গতি করা কোনো বস্তুকে কেন্দ্রের বিপরীত দিকে লাগে। কোনো বস্তুতে কেন্দ্রের বিপরীত দিকে কি হয়, কেন্দ্রের বিপরীত দিকে লাগে, তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো অপকেন্দ্র বল অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স। তো অপকেন্দ্র বল এবং অভিকেন্দ্র বল উভয় বলের কিন্তু মান সমান হয়। তো অভিকেন্দ্রীয় বল ইকুয়াল টু আমরা বলতে পারি অপকেন্দ্র বল। অভিকেন্দ্রীয় বল ইকুয়াল টু কি, অপকেন্দ্রীয় বল। উভয় বলের কি মান সমান হয়। অভিকেন্দ্রীয় বল ইকুয়াল টু কি, অপকেন্দ্রীয় বল। কিন্তু এদের দিক কিন্তু আলাদা হয়ে থাকে। এদের যে ডিরেকশন তোমরা ছবিতে দেখলে, এদের ডিরেকশন আলাদা হয়ে থাকে। যেহেতু তোমরা ছোটবেলায় দেখতে যে কোনো একটা পাথরকে একটা দড়ির সাহায্যে যদি আমরা ঘুরপাক খাওয়াই এবং দড়িটা যদি ছিঁড়ে যায়, তাহলে দেখতে পাথরটা কিন্তু ছিটকে বৃত্তীয় যে পথে ঘুরছিল সেই পথ থেকে ছাড়িয়ে বাইরের দিকে ছুটে যাচ্ছে। তো সেটা কোন বলের জন্য? অপকেন্দ্রীয় বলের জন্য কিন্তু বাইরের দিকে ছুটে যায়। তো এখানে পাশে লিখে রাখো যে অভিকেন্দ্রীয় বল ইকুয়াল টু অপকেন্দ্রীয় বল। এদের ভ্যালু সেম হবে। এদের ভ্যালু কিন্তু একই হবে, এদের ভ্যালু সেম হবে, কিন্তু দিক বিপরীত। দিক বিপরীত হবে। কিন্তু এদের দিক কি হবে? এদের দিক বিপরীত হবে। তাহলে এখান থেকে আমরা দেখলাম কি, আমরা এখান থেকে দেখলাম যে বৃত্তীয় পথে যখন গতি করছে তখন এর উপরে বেগের পরিবর্তন হচ্ছে, ত্বরণ অ্যাপ্লিকেবল হচ্ছে এবং বলও কিন্তু এর উপরে অ্যাপ্লিকেবল হচ্ছে। বল কি কি? একটা হলো অপকেন্দ্র বল, আর একটা হলো কি অভিকেন্দ্রীয় বল। একটা হলো অপকেন্দ্র বল, আর একটা বল এক্ষুনি দেখলাম আমরা কি, অভিকেন্দ্রীয় বল। অভিকেন্দ্রীয় বল অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স অপকেন্দ্র বল, আর সেন্ট্রিপিটাল ফোর্স অর্থাৎ অভিকেন্দ্রীয় বল। তো এই বলের মান কত তার উপর থেকেও তোমাদের কোশ্চেন আসে, মানে নিউমেরিক্যাল আসে, এবং এর একটা ফর্মুলা আছে। তো লিখে নাও এখান থেকে বলের ফর্মুলা। তো ধরো আর রেডিয়াসের কোনো একটা বৃত্তাকার পথে, আর রেডিয়াসের কোনো একটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তু মুভ করছে ভি রৈখিক বেগে মুভ করছে। তো এখানে বস্তুটার ওপর, ধরো বস্তুটার ওপর কি কি বল প্রয়োগ হচ্ছে? একটা কেন্দ্রের দিকে বল প্রয়োগ হচ্ছে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি অভিকেন্দ্রীয় বল অর্থাৎ সেন্ট্রিপিটাল ফোর্স। আরেকটা কেন্দ্রের ঠিক বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ হচ্ছে, যাকে আমরা বলছি কি অপকেন্দ্রীয় বল। এবং এর রৈখিক বেগ কত? রৈখিক বেগ হলো ভি। তাহলে এখান থেকে বলের যে ফর্মুলা, বলের যে সূত্র সেটা লিখে নাও। তো বলের সূত্র আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে পড়ে এসেছি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র যখন পড়িয়েছিলাম সেখানে পড়িয়েছিলাম বলের সূত্র কি, F ইকুয়াল টু ma, অর্থাৎ ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এবং অ্যাক্সিলারেশনের ফর্মুলা কৌণিক বেগে যখন বৃত্তাকার পথে মোশন হয়, সার্কুলার মোশন হয়, তখন অ্যাক্সিলারেশনের ফর্মুলাও আমরা একটু আগেই দেখে আসলাম। অ্যাক্সিলারেশনের ফর্মুলা সমান কি, ভি এর স্কোয়ার বাই আর। তো অ্যাক্সিলারেশনের পরিবর্তে আমরা মানে এর জায়গায় যদি ভি স্কোয়ার আর লিখে দিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এফ ইকুয়াল টু এম ইন্টু ভি এর স্কোয়ার বাই আর। তো সূত্র হয়ে গেল কি, সূত্র হয়ে গেল এফ ইকুয়াল টু এম ভি এর স্কোয়ার বাই আর।
এফ ইকুয়াল টু এম ভি এর স্কোয়ার, এফ ইকুয়াল টু এম ভি এর স্কোয়ার বাই আর। তো এখান থেকে আমরা বলের একটা ফর্মুলা পেয়ে গেলাম। এবার এর উপর থেকে একটা কোশ্চেন তোমরা দেখে নাও, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন দেখো যে লেখো এখান থেকে একটি 20 কেজি ভরের বস্তু 20 কেজি ভরের বস্তু 5 মিটার ব্যাসার্ধের 5 মিটার ব্যাসার্ধের পথে 5 মিটার ব্যাসার্ধের পথে 10 মিটার পার সেকেন্ডের বেগে 10 মিটার পার সেকেন্ডের বেগে গতি করে। 10 মিটার পার সেকেন্ড বেগে কি করছে? গতি করে। তাহলে ওর ওপরে অ্যাপ্লাই হওয়া তাহলে ওর ওপর প্রযুক্ত অভিকেন্দ্রীয় বলের মান কত? তাহলে ওর উপর প্রযুক্ত হওয়া অভিকেন্দ্রীয় বলের মান কত হবে? ইংলিশে যারা কোশ্চেন লিখছো লিখে নিতে পারো। ইফ অ্যান অবজেক্ট অফ মাস 20 kg মুভিং অন এ সার্কুলার পাথ অফ রেডিয়াস 5 মিটার with a velocity 10 meter per second, then what is the centripetal force applying on object? তো এখানে এই যে ফোর্সের আমরা সূত্র পড়ে আসলাম, এই ফোর্স মানে কি? ফোর্স মানে অভিকেন্দ্রীয় বল দিক বা অপকেন্দ্রীয় বল দুটোরই কিন্তু ফর্মুলা সেম, দুটোরই ভ্যালু একই। কারণ একটু আগেই বুঝিয়েছি যে অভিকেন্দ্রীয় বল এবং অপকেন্দ্রীয় বলের কিন্তু ভ্যালু সেম হবে, কিন্তু এদের ডিরেকশন হবে আলাদা, এদের ডাইরেকশন অর্থাৎ দিক কিন্তু আলাদা হবে। তো এখানে এফ ইকুয়াল টু যে আমরা এম ভি স্কয়ার আমরা সূত্র পেলাম, ফর্মুলা পেলাম, এটা অভিকেন্দ্রীয় বল যদি বার করতে বলে ওই একই সূত্র, অপকেন্দ্রীয় বল বার করতে বললেও একই সূত্র। তো এখান থেকে কি কি বলে দিয়েছে সেগুলো লেখো। এম এর ভ্যালু বলে দিয়েছে, মাস বলে দিয়েছে কত? 20 কেজি। এছাড়া এখান থেকে রেডিয়াস বলেছে, ব্যাসার্ধ বলেছে কত? ব্যাসার্ধ বলে দিয়েছে 5 মিটার। এখানে বলছে যে 10 মিটার পার সেকেন্ড বেগে কি করছে? গতি করছে। তো 10 মিটার পার সেকেন্ড বেগে গতি করছে, রৈখিক বেগ বলে দিয়েছে কত? 10 মিটার পার সেকেন্ড। বার করতে বলেছে ফোর্সের ভ্যালু কত, অভিকেন্দ্রীয় বল কত। তো সূত্র আমরা এক্ষুনি পড়ে আসলাম, এফ ইকুয়াল টু এম ভি এর স্কোয়ার বাই আর। তাহলে এম এর ভ্যালু দেখো বলে দিয়েছে কত? 20 কেজি। ভি এর ভ্যালু বলে দিয়েছে 10, তো 10 এর স্কোয়ার মানে 10 ইন্টু 10। আর এর ভ্যালু কত? 5 মিটার। তো এখান থেকে কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, তো 20 দুগুণ কত হচ্ছে? 40, আর একটা শূন্য 400। তো ফোর্স কত হচ্ছে? ফোর্স হচ্ছে 400 নিউটন। 400 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, অ্যান্সার এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে কত? 400 নিউটন বল এখানে কিন্তু প্রয়োগ হচ্ছে। এবার আমরা দেখব এই যে সেন্ট্রিপিটাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স অর্থাৎ অভিকেন্দ্রীয় বল এবং অপকেন্দ্রীয় বল, এদের এক্সাম্পল কি? এক্সাম্পল থেকেও কিন্তু কোশ্চেন দেয়। তো নেক্সট লেখো এক্সাম্পল অফ সেন্ট্রিপিটাল ফোর্স। এক্সাম্পল অফ সেন্ট্রিপিটাল ফোর্স, এক্সাম্পল অফ সেন্ট্রিপিটাল ফোর্স অর্থাৎ অভিকেন্দ্রীয় বলের উদাহরণ কি কি? তো ফার্স্ট লেখো যে সার্কাস, আশা করি তোমরা অনেকে দেখেছো সার্কাস বা মেলাতে দেখবে মরণকূপ হয়, মরণকূপ যার মধ্যে গাড়ি বা বাইক নিয়ে মানে গোল গোল একটা কূপের মধ্যে গোল গোল ঘুরপাক খায়।
তো সেই মরণকূপ বা যাকে ইংলিশে বলা হয় ওয়েল অফ ডেথ, মরণকূপ যাকে ইংলিশে বলা হয় কি ওয়েল অফ ডেথ, এটা হলো অভিকেন্দ্রীয় বলের উদাহরণ। অভিকেন্দ্রীয় বলের জন্যই কিন্তু সে কি করছে, সে ওই যে গর্তের মধ্যে যে গোল পথ আছে, বৃত্তাকার পথ আছে, সেই বৃত্তাকার পথ বরাবর সে গাড়িতে হোক বা বাইকে হোক ঘুরপাক খেতে পাচ্ছে। একই সেম লজিকে সূর্যের চারিদিকে যে গ্রহগুলো ঘুরপাক খাচ্ছে, গ্রহগুলো যে চক্র পথে মানে চক্র লাগাচ্ছে, সেটাও হয়ে যাবে কি অভিকেন্দ্রীয় বলের উদাহরণ। তো নেক্সট লিখে রাখো, সূর্যের চারিদিকে গ্রহের ঘুরপাক খাওয়া, সূর্যের চারিদিকে গ্রহের ঘুরপাক খাওয়া, সূর্যের চারিদিকে গ্রহের ঘুরপাক খাওয়া। 3 নম্বর লেখো যে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে, নিউক্লিয়াসে কি কে থাকে, নিউক্লিয়াসে থাকে প্রোটন থাকে, আর কে থাকে নিউক্লিয়াসে থাকে প্রোটন অ্যান্ড নিউট্রন। তো লিখে রাখো এই প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে ঘুরছে কি, প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে ঘুরছে ইলেকট্রন। তো পরমাণুর নিউক্লিয়াসে চারিদিকে ইলেকট্রনের ঘুরপাক খাওয়া, ইলেকট্রনের ঘুরপাক খাওয়া। নেক্সট এক্সাম্পল লেখো, চাঁদ, পৃথিবীর ন্যাচারাল স্যাটেলাইট কি চাঁদ। তো চাঁদ পৃথিবীর চারিপাশে যে পরিক্রম করছে, চাঁদ পৃথিবীর চারিদিকে যে পরিক্রম করছে, পৃথিবীর চারিদিকে যে পরিক্রম করে, এটাও কিসের উদাহরণ, সেন্ট্রিপিটাল ফোর্সের উদাহরণ। নেক্সট লেখো যে বাঁকযুক্ত যে রাস্তা যাকে বলা হয় ব্যাংকিং রোডে গাড়ি চালানো, ব্যাংকিং রোডে অর্থাৎ বাঁকযুক্ত রাস্তায় গাড়ি চালানো, ব্যাংকিং রোডে কি গাড়ি চালানো। ব্যাংকিং রোড বলতে এরকম দেখবে বাঁকা রাস্তা থাকে, এরকম বাঁকা রাস্তা, এবং যে দিকটায় বাঁক থাকে সেই দিকটায় দেখবে ঢাল থাকে, এই দিকটা উঁচু আর অ্যারো চিহ্ন যেদিকে দিচ্ছি সেদিকে ঢাল থাকে, সেদিকে ঢাল, আর এই সাইডটা কি থাকে, এই সাইডটা উঁচু থাকে এবং এই দিকটা কি থাকে, ঢাল থাকে নিচের দিকটা। যে কোনো বাঁক রাস্তায় দেখবে যাতে করে গাড়ি উল্টে না যায়, যখন বাঁকা রাস্তায় গাড়িটা চলবে, ব্যাংকিং রোডে গাড়িটা চলবে সেই কারণে। তো এটাও হলো সেন্ট্রিপিটাল ফোর্সের উদাহরণ। নেক্সট এখান থেকে আরেকটা উদাহরণ লিখে রাখতে পারো, যেটা এত সময় বলছিলাম, যে একটি পাথরকে দড়িতে বেঁধে গোল গোল ঘোরানো, গোল গোল ভাবে ঘোরানো, এটাও কিসের উদাহরণ, সেন্ট্রিপিটাল ফোর্সের উদাহরণ। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন তোমাদের করি, এই যে সূর্যের কথা বললাম, তো অনলাইনের ফরম্যাটে যে খাতা সেখানে তোমরা লিখে রাখতে পারো যে সূর্যের মধ্যে শক্তির উৎস কি, সূর্যের মধ্যে যে এনার্জি তার উৎস কি। নেক্সট কোশ্চেন লিখে রাখতে পারো যে গ্রহের গতির নিয়ম যাকে বলা হয় ল অফ প্ল্যানেটারি মোশন, এই গ্রহের গতির নিয়ম কে দিয়েছিলেন, তো গ্রহের গতির নিয়ম দিয়েছিলেন কেপলার। আর সূর্যের মধ্যে শক্তির উৎস কি, শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন অর্থাৎ নিউক্লিয়
নিউক্লিয় কি নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয় সংযোজন হলো সূর্যের শক্তির উৎস। পরমাণুর থেকে লিখতে পারো একটা কোশ্চেন যে পরমাণু অর্থাৎ অ্যাটমের নিউক্লিয়াস কে খোঁজ করেছিলেন? পরমাণুকে কে খোঁজ করেছিলেন? কি বললাম ফার্স্ট কোশ্চেন, অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসকে কে খোঁজ করেছিলেন। সেকেন্ড কোশ্চেন লিখতে পারো যে পরমাণুকে কে খোঁজ করেছিলেন। আর 3 নম্বর কোশ্চেন লেখো ইলেকট্রনকে কে খোঁজ করেছিলেন। ইলেকট্রন কে খোঁজ করেছিলেন? তো পরমাণুর নিউক্লিয়াস খোঁজ করেছিলেন কে? হেনরি রাদারফোর্ড। হেনরি রাদারফোর্ড। রাদারফোর্ড দুজন আছে এবং দুটো থেকেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কনফিউজ হয়ে যায়। আরেকটা কনফিউজ হয় কোথায়? কনফিউজ হয় নাইট্রোজেনের খোঁজ কে করেন। তো লিখে রাখো নাইট্রোজেনের খোঁজ কে করেছিলেন। তো নাইট্রোজেনের খোঁজও রাদারফোর্ড করেন, পরমাণুর খোঁজও রাদারফোর্ড করেন, কিন্তু এই দুটো রাদারফোর্ড আলাদা। তাই ফুল নাম লিখে রাখবে, পরমাণুর নিউক্লিয়াস খোঁজ করেছিলেন, অ্যাটমের নিউক্লিয়াস খোঁজ করেছিলেন হেনরি রাদারফোর্ড, আর নাইট্রোজেন খোঁজ করেছিলেন কে? ড্যানিয়েল রাদারফোর্ড। ড্যানিয়েল রাদারফোর্ড। পরমাণু কে খোঁজ করেছিলেন? তো ডাল্টনের পরমাণুবাদ আমরা পড়ে এসেছি। তো ডাল্টন খোঁজ করেছিলেন অ্যাটম, পরমাণুকে খোঁজ করেছিলেন এবং সেই পরমাণু নিউক্লিয়াস খোঁজ করেছিলেন হেনরি রাদারফোর্ড। আরেকটা কোশ্চেন বলেছিলাম তোমাদের, ইলেকট্রনের খোঁজ কে করেন? ইলেকট্রনের খোঁজ করেন জে জে থমসন। ইলেকট্রনের খোঁজ কে করেছেন? ইলেকট্রনের খোঁজ করেছেন জে জে থমসন। নেক্সট এবার লেখো এখান থেকে এক্সাম্পল অফ centrifugal force. Example of centrifugal force. Centrifugal force. Example of centrifugal force. অর্থাৎ অপকেন্দ্র বলের উদাহরণ। তো অপকেন্দ্র বলের উদাহরণ অনেক কিছু উদাহরণ আছে, যেগুলো এক্সামে আসে সেইগুলোই শুধুমাত্র এখান থেকে লিখে রাখো। ফার্স্ট যেটা বহুবার এক্সামে এসে, ওয়াশিং মেশিনের যে মেকানিজম, মানে ওয়াশিং মেশিন থেকে যে ডাস্ট নোংরা বার হয় যখন আমরা কাপড় কাচি ওয়াশিং মেশিনে, সেই কাপড়ের ডাস্ট যে পদ্ধতিতে বার করে সেটা হলো সেন্ট্রিফিউগাল ফোর্সের উদাহরণ। তো লিখে রাখতে পারো ওয়াশিং মেশিন থেকে ডাস্ট বার হওয়া। ওয়াশিং মেশিন থেকে ডাস্ট বার হওয়া কিসের উদাহরণ? অপকেন্দ্র বলের উদাহরণ। সেকেন্ড লেখো মাখন মাখন তৈরি করা বা মাখন তৈরি করা যে ক্রিম সেপারেটর মেশিন। ক্রিম সেপারেটর যে মেশিন সেটাও হলো কিসের উদাহরণ? সেন্ট্রিফিউগাল ফোর্সের উদাহরণ। এছাড়া আমরা গ্রামের দিকে যারা আছে তারা রিলেট করতে পারো যে পাশে কোনো খাল গেল বা নদী গেল বা পুকুর আছে, সেখানে একটা ওয়াটার পাম্প লাগিয়ে সেখান থেকে জল তুলে কোথায় দেওয়া হয়? জমিতে দেওয়া হয়। তো যে পাম্পের সাহায্যে তোলা হয় তাকে বলা হয় কি? সেন্ট্রিফিউগাল পাম্প। সেন্ট্রিফিউগাল পাম্প। তো সেন্ট্রিফিউগাল পাম্প অর্থাৎ জলের পাম্প, এটা কিসের উদাহরণ? এটাও হলো সেন্ট্রিফিউগাল ফোর্সের উদাহরণ। তো এই তোমাদের মোশনের টোটাল টপিক ছিল, মোশনের টোটাল কনসেপ্ট 10টা ক্লাসের দ্বারা কিন্তু কমপ্লিট করা হলো। এবার আমরা দেখব যে এর উপর থেকে যে কোশ্চেনগুলো আজকের ক্লাসে রাখা হয়েছে সেই কোশ্চেনগুলো আমরা পরপর দেখব। তো ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ফর সেন্ট্রিপিটাল ফোর্স। 10টা কোশ্চেন রাখা হয়েছে এবং আশা করব প্রত্যেকটা কোশ্চেন সবার অ্যান্সার আসা উচিত, কারণ এগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে। তো দ্য ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি? তো এক্ষুনি পড়ালাম, বল ইকুয়াল টু mv স্কয়ার বাই r, অপশন এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন দেখো, এখানে একটা নিউমেরিক্যাল দেওয়া আছে, এ বডি অফ মাস 10 কেজি, একটা বস্তুর ভর বলে দিয়েছে 10 কেজি, ইজ মুভিং ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড ইন এ সার্কেল অফ রেডিয়াস 5 মিটার, হোয়াট ইজ দ্য সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন অফ দ্য বডি। তো অ্যাক্সিলারেশনের ফর্মুলা আমরা কি জেনে এসেছি? অ্যাক্সিলারেশন সমান আমরা জেনে এসেছি ভি স্কয়ার বাই আর। ভি স্কয়ার বাই আর। আর এখানে দেখো ইচ্ছাকৃতভাবে মাস দিয়েছে, মাস 10 কেজি, যেটা আমাদের কোনো কাজে লাগবে না। তো এরকম অনেক জিনিস তোমাদের এক্সামিনার কনফিউজ করার জন্য কিন্তু
দেবে এক্সামে, যেটা নিয়ে যদি আছে এর উপরে কনসেপ্ট ক্লিয়ার না থাকে বা বাড়িতে যদি তোমরা প্র্যাকটিস না করো, তখন এক্সামে মনে হবে যে এই মার্কসটা আমরা অ্যাপ্লাই করতে পারলাম না, তার মানে কোথাও না কোথাও ভুল হচ্ছে। এইভাবে কিন্তু টাইম লস হবে এবং তার পাশাপাশি অ্যান্সারও ভুল হবে। তো অ্যাক্সিলারেশন এখানে ইচ্ছাকৃতভাবে মার্কসটা দেওয়া আছে, যেটার কাজ কোনো কাজেই কিন্তু লাগবে না এই কোশ্চেনের ক্ষেত্রে। তো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা এ সমান ভি স্কয়ার বাই আর। তো ভি এর ভ্যালু দেখো বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড, আর এর ভ্যালু বলে দিয়েছে রেডিয়াস 5 মিটার। কাটাকুটি করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যাক্সিলারেশন কত হচ্ছে 1 মিটার, এক মিনিট সরি, এখানে ভি এর স্কয়ার, তো 5 ইন্টু 5 বাই এখানে ভি এর স্কয়ার, তো এখানে ভি কত বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড, তো 5 ইন্টু 5 বাই 5, 5 5 কেটে গেল। তো অ্যাক্সিলারেশন কত হবে, অ্যাক্সিলারেশন হবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, বলছে দা সেন্ট্রিফিউগাল ফোর্স অলওয়েজ অ্যাক্টস। সেন্ট্রিফিউগাল ফোর্স মান অর্থ কি, অপকেন্দ্রীয় বল। তো অপকেন্দ্রীয় বল কোন দিকে অ্যাপ্লাই হয়, তো অবভিয়াসলি সেন্টারের বিপরীত দিকে, অ্যাওয়ে ফ্রম দা সেন্টার। অপশন বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, পরের দেখো 4 নম্বর কোশ্চেন, একটা নিউমেরিক্যাল এখানে বলছে, দেখো এ বল ইজ বিং রোটেট ইন এ সার্কেল অফ রেডিয়াস 5 মিটার। রেডিয়াস বলে দিয়েছে কত, এখানে রেডিয়াস বলে দিয়েছে 5 মিটার। বলছে এ কনস্ট্যান্ট ট্যানজেনশিয়াল ভেলোসিটি, মানে রৈখিক বেগ বলে দিয়েছে কত, 20 মিটার পার সেকেন্ড। এ স্টোন ইজ বিং রোটেট ইন এ সার্কেল of radius 4 meter with constant tangential velocity 16 meter per second. Which one of the following choice is true about both circular motion? Very very important question, ভালো কোশ্চেন। এখানে কি বলছে, একটা বলের ক্ষেত্রে বলছে, বলের ক্ষেত্রে কি বলছে, বলের ক্ষেত্রে রেডিয়াস বলে দিচ্ছে কত 5 মিটার, বলের ক্ষেত্রে ভেলোসিটি বলে দিচ্ছে কত, ভেলোসিটি বলে দিচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো এখানে আমাদের কম্পেয়ার করতে বলছে কি, কম্পেয়ার করতে বলছে হুইচ অন অফ দ্য ফলোইং অ্যাবাউট দ্য বোথ দ্য সার্কুলার মোশন, হুইচ অন অফ দ্য বোথ চয়েস ইজ ট্রু। আচ্ছা, তো এখান থেকে কোন চয়েসটা ট্রু হবে, তো এখানে দেখো প্রত্যেকটাতে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার মানে আমাদের বার করতে হবে কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে হবে। এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি সূত্র আমরা পড়ে এসেছি, ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর। তো ডাইরেক্টলি আমরা এখান থেকে বলতে পারি ওমেগা সমান কি ভি বাই আর। ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু 20, আর এর ভ্যালু 4, কাটাকুটি করো, কাটাকুটি করলে এখান থেকে পাচ্ছ 5 মিটার পার সেকেন্ড। তাহলে বলের ক্ষেত্রে কৌণিক বেগ তোমরা এখান থেকে পেয়ে গেলে কত, ওমেগা সমান 5 মিটার পার সেকেন্ড। এবার এখান থেকে বার করো, একটা বল বলেছে আর একটা বলেছে স্টোন, স্টোন পাথরের ক্ষেত্রে। তো পাথরের ক্ষেত্রে দেখো কি কি বলা আছে, পাথরের ক্ষেত্রে দেখো এখানে রেডিয়াস বলে দিয়েছে কত, রেডিয়াস বলেছে 4 মিটার, এখানে রৈখিক বেগ বলে দিয়েছে কত 16 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে তোমরা ওমেগার ভ্যালু পেয়ে যাচ্ছ, কৌণিক বেগ ওমেগা সমান ভি বাই আর, তো ভি কত 16 বাই 4, কাটাকুটি করো। আচ্ছা এখানে এখানে রেডিয়াস 5 ছিল, একটু কারেকশন করে নাও, রেডিয়াস 5, 5 দিয়ে কাটলে 4 5 20, 4 মিটার পার সেকেন্ড। এখান থেকে কাটলেও কত হচ্ছে 4, মানে এখান থেকেও 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দুটো ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও 4 মিটার পার সেকেন্ড কৌণিক বেগ আসছে, এখানেও বলের ক্ষেত্রে কৌণিক বেগ 4 মিটার পার সেকেন্ড। তো কৌণিক বেগ দুটো ক্ষেত্রেই সমান, অর্থাৎ both have same angular velocity, both have same angular velocity। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, পরের কোশ্চেনটাও দেখো নিউমেরিক্যাল দেওয়া আছে। বলছে এখানে দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ স্টোন বিং রোটেট ইজ 11 রেডিয়ান পার সেকেন্ড, হুইচ ইজ দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কভার ইন 0.5 সেকেন্ড। তো এখানে কি বার করতে হবে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমার বার করতে হবে, অর্থাৎ কৌণিক যে দূরত্ব মানে থিটার ভ্যালু বার করতে হবে। তো আমরা পড়ে এসেছি কি ওমেগা সমান থিটা বাই টি। তো থিটার ভ্যালু বার করতে হবে, থিটা সমান আমরা বলতে পারি ওমেগা ইন্টু টি। তো এখানে দেখো কৌণিক বেগ বলে দিয়েছে 11 রেডিয়ান পার সেকেন্ড, লেখো 11,
টাইম বলে দিয়েছে 0.5, গুণ করে দাও পেয়ে যাবে থিটার ভ্যালু, এখানে পয়েন্ট উঠে গিয়ে নিচে 10 চলে আসলো, তো এখানে 5 11 55 মানে 5.5, 5.5 হয়ে যাচ্ছে রেডিয়ান, 5.5 রেডিয়ান। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 5.5 রেডিয়ান, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো, এ কার, পরের কোশ্চেনটাও এখান থেকে নিউমেরিক্যাল, এ কার গোস রাউন্ড এ সার্কুলার ট্র্যাক, রেডিয়াস বলে দিয়েছে কত 50 মিটার, স্পিড বলে দিয়েছে 25 মিটার পার সেকেন্ড, অ্যাঙ্গুলার স্পিড কত সেটা এখান থেকে জানতে চাইছে, অর্থাৎ ওমেগার ভ্যালু জানতে চাইছে। তো ওমেগা সমান, আমরা ওমেগার ভ্যালু জানতে চাইছে, আর এখানে দেওয়া আছে দেখো যে এখানে উইথ স্পিড, আচ্ছা এখানে ভি এর ভ্যালু বলে দিয়েছে কত 25 মিটার পার সেকেন্ড, এখানে রেডিয়াস বলে দিয়েছে, আর এর ভ্যালু বলে দিয়েছে কত 50 মিটার বলে দিয়েছে। তো এখান থেকে আমরা সূত্র জানি কি ভি ইকুয়াল টু ওমেগা আর, তো ওমেগার মান বার করতে হবে, ওমেগা সমান ভি বাই আর, ভি এর ভ্যালু কত 25 বাই আর এর ভ্যালু কত 50, কাটাকুটি করো, এখান থেকে ওমেগা সমান পাচ্ছ কত হাফ, ওমেগা সমান হাফ রেডিয়ান পার সেকেন্ড, মানে এই হাফকেই বলতে পারো 0.5 রেডিয়ান পার সেকেন্ড। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, when a body moves a constant speed along a circle, when a body moves a constant speed along a circle, যদি কোনো একটা বস্তু কনস্ট্যান্ট স্পিডে বৃত্তাকার পথে সে আবর্তন করে, তাহলে কি হবে, তাহলে ইটস লিনিয়ার ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট। আচ্ছা এটা কিন্তু পড়ানো হয়নি, এটা যখন ওয়ার্ক ডান পড়ানো হবে তখন পড়াবো, তবু এখানে অপশন এলিমিনেট করে তোমরা করতে পারো। তো কনস্ট্যান্ট স্পিডে যখন থাকে লিনিয়ার ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট, না কনস্ট্যান্ট থাকে না, লিনিয়ার ভেলোসিটি কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, অর্থাৎ রৈখিক বেগ কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, আজকের ক্লাসেই পড়িয়েছি। নেক্সট বলছে নো ফোর্স অ্যাক্ট, না এটাও ভুল, ফোর্স অ্যাক্ট হয় মানে কাজ করে, বল কাজ করে, তো এটাও ভুল বলা আছে। এবং অপশন ডিতে নো অ্যাক্সিলারেশন ইজ প্রডিউসড ইন, এবং তোমাদের আজকেই পড়িয়েছি যে ত্বরণ কিন্তু অ্যাপ্লিকেবল হয়, বস্তু বৃত্তীয় পথে থাকলে তিনটে জিনিস অ্যাপ্লিকেবল হয়, রৈখিক বেগ চেঞ্জ হয় প্রতি মুহূর্তে, এবং বল কিন্তু অ্যাপ্লাই হয়, এবং অ্যাক্সিলারেশন ও কিন্তু অ্যাপ্লাই হয়। তো যে অপশনটা পড়ে আছে অপশন এলিমিনেট করেও এর অ্যান্সার কিন্তু করা যেতে পারে, নো ওয়ার্ক ইজ ডান অন ইট, তো অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। ওয়ার্ক ডান যখন পড়াবো তখন আরো আরেকবার এই টপিকটা আসবে। পরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড ল অফ মোশন, অনেকদিন আগেই পড়িয়েছি, অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড ল অফ মোশন দ্য অ্যাক্সিলারেশন অফ অ্যান অবজেক্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, তো কি বলেছে অ্যাক্সিলারেশন অফ অ্যান অবজেক্ট, তো আমরা সেকেন্ড লতে আমরা কি পড়েছি এফ ইকুয়াল টু এম এ, তো এখানে বলছে এ কার সাথে আছে, এখানে এখানে বলছে কি দ্য অ্যাক্সিলারেশন অফ অ্যান অবজেক্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হোয়াট, অ্যাক্সিলারেশন কার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তো আমি এখান থেকে বলতে পারি এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ, বা এখান থেকে বলতে পারি এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম, তাহলে এ কার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এফ এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এফ মানে কি ফোর্স, তো অ্যান্সার হয়ে যাবে দা অ্যাপ্লাইড ফোর্স, অপশন সি। এইরকম ধরনের কিন্তু কোশ্চেন তোমাদের আসবে, তাই বেসিক কনসেপ্ট ডিটেলসে যদি না পড়ো তাহলে কিন্তু এক্সামে গিয়ে বুঝতে অসুবিধা হবে কোশ্চেনের। পরের কোশ্চেন দেখো, এখানে বলেছে এ ফোর্স কজেস, আচ্ছা 9 নম্বর কোশ্চেন, 9th কোশ্চেন, 9th কোশ্চেনটা আগে এখান থেকে দেখে নাও, ফর ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে এর মধ্যে কোনটা সঠিক হবে, তো এটাও কিন্তু পড়ানো, অপশন সি তে যেটা লেখা আছে এটাই সঠিক হবে, স্পিড টাইমের গ্রাফ হবে স্ট্রেট লাইন প্যারালাল টু টাইম অ্যাক্সিস, অলরেডি পড়িয়ে দিয়েছি। পরের লাস্ট কোশ্চেন দেখে নাও 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনে দেখো বলছে কি, বলছে এখানে এ ফোর্স, এখানেও একটা নিউমেরিক্যাল, এ ফোর্স কজেস অ্যান অ্যাক্সিলারেশন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন এ বডি অফ মাস বলে দিয়েছে, বলছে দ্য অ্যাক্সিলারেশন কজ বাই সেম ফোর্স ইন দ্য বডি অফ মাস 50 কেজি ইজ। আচ্ছা ফার্স্টে এখান থেকে আমার কি করতে হবে, প্রথম দুটো জিনিস অ্যাপ্লাই করে মানে মাস এবং অ্যাক্সিলারেশন অ্যাপ্লাই করে ফোর্স কত বার করতে হবে। তো এফ ইকুয়াল টু এম এ আমরা সূত্র পড়ে এসেছি, এখান থেকে ফোর্স কত
সেটা বার করে নেব। তো এখানে অ্যাক্সিলারেশন বলে দিয়েছে, মাস বলে দিয়েছে কত 500 কেজি, তো লিখলাম 500, অ্যাক্সিলারেশন বলেছে 10 মিটার পার সেকেন্ড লিখলাম এখানে। তো টোটাল গুণ করে দিলে পাচ্ছি কত 5000 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা ফোর্সের অর্থাৎ বলের আরেকটা একক, বা একেই আমরা বলি কি, একেই আমরা বলি নিউটন। তো এই যে বলটা পেলাম, এই সেম বলে বলছে যদি 50 কেজি ভর অ্যাপ্লিকেবল হয় তখন অ্যাক্সিলারেশন কত হবে সেটা বার করতে বলছে। অর্থাৎ বল একই থাকবে, আবার সূত্র F = ma, বল একই থাকবে, বল কত যেটা পেয়েছি 5000, মাস বলে দিয়েছে কত 50 কেজি, অ্যাক্সিলারেশন কত হবে তখন সেটা এখান থেকে জানতে চাইছে। তো অ্যাক্সিলারেশন সমান এখান থেকে 50 দিয়ে কাটলে হচ্ছে কত 100, তো অ্যাক্সিলারেশন সমান হয়ে যাবে 100 মিটার পার সেকেন্ড স্কয়ার, আছে অপশন ডি তে। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। তো এই ছিল আজকের ক্লাসের ওপরে 10টা কোশ্চেন। আশা করি প্রত্যেকের এই 10টা কোশ্চেনের মধ্যে 10টাই সঠিক করা উচিত। যদি 10টার মধ্যে একটাও ভুল হয় তার মানে বুঝতে হবে যে তোমরা আগের ক্লাসগুলো হয় দেখোনি বা রিভিশন করছো না। তো প্রত্যেককে বলবো প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোকে রিভিশন করে নেবে। আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি ক্লাস ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা যে টপিক শুরু করব সেটা হলো বল অর্থাৎ ফোর্স। এই টপিকটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। তারপরে ফোর্স হবে, তারপর ফোর্সের পরে আসবে ফ্রিকশন ফোর্স মানে ঘর্ষণ বল, মানে এগুলো সব ফোর্সেরই মধ্যে আসে। এবং ফোর্সের মধ্যে গ্র্যাভিটেশনাল যে ফোর্স সেটা নিয়েও আবার এরকম ডিটেলসে নেক্সট সপ্তাহ ধরে কিন্তু তোমাদের ফোর্সের উপর থেকে পড়ানো হবে। তো আশা করি প্রত্যেককে আগের ক্লাসগুলো দেখেছো, না দেখে থাকলে আবারও বলছি ক্লাসগুলোকে তোমরা দেখে নেবে। এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।